নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আলোর উৎসব দীপাবলির অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আলোকিত হয়ে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, এটাই কিন্তু কেটিভি বাংলা পরিবার আপনাদের প্রত্যেকের থেকে চায় এবং আমরা এটাই কামনা করি। একটা পুজো যাচ্ছে, মানে দুর্গা পুজোর পর কালী পুজো হয়ে গেল, গতকালকে কালী পুজো ছিল, আপনারা প্রত্যেকে জানেন। এরপর মা জগদ্ধাত্রী আসবেন, তারপর বড়দিন এবং তারপরে কিন্তু ভোট উৎসব। মানে ভোট উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু পুজো তো আমাদের আবেগের সঙ্গে, রক্তের সঙ্গে জড়িয়ে আছে আমাদের। তো যার ফলে কী হয়, পুজোর সময় আমরা প্রত্যেকে সেই উৎসবে মেতে থাকি এবং তারপর ভোট উৎসব কিন্তু প্যারালালি চলতে থাকে। এসআইআর নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি কিন্তু উত্তপ্ত। মানে ভাষা সন্ত্রাস বলতে যা বোঝায়, তুই তাকারিতে নেমে গেছে। একজন এমপি অন্য একজন কেন্দ্রীয় মন্ত্রীকে বলছেন, তুই ক্ষমতা থাকলে এখানে আয়। ভাবতে পারছেন? কিন্তু সমস্যাটা কোথায় এখনো পর্যন্ত আমরা বিভিন্ন পর্বে বুঝতে পারলাম না। শাসক দলের এই এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রবলেম কি, আর বিরোধী দলই বা এতটা কনফিডেন্স কোথা থেকে পাচ্ছে, এই নিয়ে আমরা পর্ব রাখছি মেজরলি। এবং আগামী দিনে কিন্তু এসআইআর হবেই, এসআইআর ছাড়া ভোট হবে না বঙ্গে। বিরোধী দলের নেতা বলেছেন, এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন, সিম্পল। আমাদের এছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট টপিক থাকবে। আমাদের সঙ্গে যিনি আছেন, আপনাদের খুব পরিচিত, আমাদের আজকের অতিথি। আমার বাদিকে বসে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবিদা, কেটিভি বাংলা স্টুডিওয় আপনাকে স্বাগত। দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাকে, আপনাকেও এবং দর্শকদের শুভেচ্ছা দীপাবলি। এবং তার সাথে এই অনুষ্ঠানে নীতি নির্ণয় আর দুর্নীতিতে আপনাকে স্বাগত। এসআইআর নিয়ে সমস্যা কোথায় রবিদা, প্রথমেই জিজ্ঞেস করবো আপনাকে। দেখুন, এসআইআর নিয়ে সমস্যাটা কি আমি তাই তো বুঝতে পারছি না। এসআইআর একটা নির্দিষ্ট সময়ান্তরে ইলেকশন কমিশন করে থাকেন, এটা কি প্রথম হচ্ছে? ভারতে 12বার বোধহয় এসআইআর হয়ে গেছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা তো টাইম টু টাইম হয়। ডেড, লেফট, ফলস ভোটার, এটা নিয়ে পশ্চিমবঙ্গে লাস্ট হয়েছে 2002-এ, তারপর হয়নি। কিন্তু এটা নিয়ে এত আলোড়নের কি আছে? ইলেকশন কমিশন করবে। দেখুন, ইনস্টিটিউশনের উপর আমি ভরসা রাখবো না। কোনো ইনস্টিটিউশনকে যদি আমি ভরসা করতে না পারি, তাহলে তো অ্যানার্কিস্ট হয়ে যেতে হয়, নৈরাজ্যবাদী হয়ে যেতে হয়। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের সরাসরি নজরদারিতে একটা এসআইআর করছে, তাতে এত এত বিক্ষোভ কেন হবে? আর বিক্ষোভটা কাদের? আপনাকে ভালো করে ভাবতে হবে। বিক্ষোভটা শুধু কিন্তু তৃণমূলের। তৃণমূল বলতে হয় মেগা র্যালির একটা ডাকও দিয়েছে, কদিনের মধ্যেই তারা করবে এই এসআইআর যাতে করতে না দেয়। বারবার করে বলছে লণ্ডভণ্ড করে দেবো, একটা ভোটারের নাম বাদ গেলে লণ্ডভণ্ড করে দেবো। তার মানে এসআইআর করলে 2002 সালে 28 লক্ষ লোকের নাম বাদ গেছিল। সিপিএম লণ্ডভণ্ড করেছিল নাকি? কয়েকজন বলেছিলেন, একজন দুজন বলেছিলেন, তারা মন্ত্রী পর্যায়ে ছিলেন, তারা এখন পৃথিবীতে নেই, সুতরাং তাদের নাম আমি নেব না। কিন্তু পার্টি নিজেদেরকে সেই পজিশন থেকে বলেছে, না, ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমাদের কোনো বিক্ষোভ নেই, ওটা ওনার ব্যক্তিগত মত। তা আজকে হঠাৎ করে এসআইআর নিয়ে এইরকম শুনলে তো কোনো একটা অভিসন্ধির কথা মনে পড়ে। তাহলে কি এই যে ভোট, অর্থাৎ দ্বিজেন মুখার্জির মতো যারা মৃত মানুষ অথচ সে ভোট দিয়ে চলে যাচ্ছেন, এই ভোটগুলোকে মবিলাইজ করি তৃণমূল জিতছে, এটাই আমাকে ধরে নিতে হবে। কারণ বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ডিফারেন্স কিন্তু 7%, মানে 40 থেকে 45 লক্ষ। 28 লক্ষ তো আগের বারই বাদ গেছিল। তাহলে এবার যদি বাদ যায়, তাহলে কত পরিমাণ হতে পারে আপনি একটু ভাবুন। এবং সেখানে আরও একটা কথা আপনাকে মেনে নিতে হবে, যে এই যে ম্যাপিংটা হচ্ছে 2002-এর সঙ্গে এসআইআর একটা ম্যাপিং হচ্ছে 2025, অর্থাৎ 2002-এ যাদের নাম ছিল আর 2002-এর পরে যাদের নাম ঢুকেছে, এই দুয়ের মধ্যে ম্যাপিংয়ে কতখানি গড়মিল আছে। ইতিমধ্যে তো প্রচুর গড়মিল। এক একটা জেলাতে, নর্থ 24 পরগনায় আমাকে একটা আন্তর্জাতিক মাধ্যম থেকে আমাকে সাক্ষাৎকার নেওয়ার সময় জানায় যে 65% গড়মিল, মানে শতকরা 65। 50-51 তো বিভিন্ন জায়গায় গড়মিল। তো এত হয়ে গেল, মানে 2002 থেকে 25-23 বছরের মধ্যে ভোটার সংখ্যা মানে দ্বিগুণ হয়ে তার থেকেও বেশি বেড়ে যাচ্ছে। এটা ভাবা যায় না। এটা এসআইআর
করাটা একান্ত কাম্য ব্যাপার, এবং এসআইআর যদি না হয় তাহলে আমি বলবো যে পশ্চিমবঙ্গে অন্য কোনো বিরোধী দলের পরবর্তীকালে নির্বাচনে আসবার কোনো সম্ভাবনা থাকবে না। খুব বড় কথা বললেন। এখানে রবিদা, আমি আপনাকে স্পেসিফিকভাবে দুটো পার্ট জিজ্ঞেস করব। প্রথম পার্ট আপনাকে জিজ্ঞেস করব, যেখানে শাসক দলের যারা মন্ত্রী আছেন, নেতা আছেন, বিভিন্ন জেলার ক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর সব ক্ষেত্রে বলছেন তারা রক্তগঙ্গা বয়ে যাবে, এসআইআর যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায়, নিশ্চয়ই বৈধ ভোটারের নাম কখনো বাদ যাবে না, সেটা আমরা একবারও বলছি না, নির্বাচন কমিশনও সে কথা বলছে না। কিন্তু আমার প্রশ্ন এইটা, যেমন কেন এই অ্যাগ্রেসিভনেস কিংবা এই আতঙ্ক কিংবা এই যে আতঙ্কিত হওয়া একটা পরিবেশ সৃষ্টি, এটা কেন? পাশাপাশি আমি আপনাকে এটাও প্রশ্ন করব যে বিরোধী দলনেতা বলছেন এসআইআর হবেই, এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন হবে, ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন হবে। বলুন। আমি এক এক করে আসছি। প্রথম নম্বরই আমি বলে নিই যে রাষ্ট্রপতি শাসন ব্যক্তিগতভাবে কোনো সময়ই কাম্য বিষয় আমার কাছে মনে হয়নি। সুতরাং রাষ্ট্রপতি শাসন কোনো কুক্ষণে পশ্চিমবঙ্গে আসুক, এটা আমি কখনো চাই না। কিন্তু এটা ধরে নিয়ে একদিকে আপনি দেখুন, শুভেন্দুবাবু বলছেন 1.5 কোটি ভোটারের সংখ্যা বাদ যাবে, বলার দরকার নেই, ইলেকশন কমিশন সেটা বুঝবে, উনি কেন বলছেন? আর এরা বলছে একটা ভোটারের নাম বাদ গেল লন্ডভন্ড হয়ে যাবে। একদম। এই তো সাবিয়া ইয়াসমিন মন্ত্রী, তিনিই বলেছেন। তাহলে এই যে দুয়ের দ্বন্দ্ব, এটা করার তো কোনো মানে হয় না। ইলেকশন কমিশন আসবে, তারা দেখবে যোগ্য ভোটারের নাম যদি বাদ যায়, সেক্ষেত্রে আমরা সবাই, মানে সিভিল সোসাইটিও প্রটেস্ট করবে, নিশ্চয়ই প্রতিবাদে নামবো আমরা, যে তাদের নাম বাদ যাবে কেন। কিন্তু আমরা করতে দেব না, একটা ভোটারের নামও বাদ দিতে দেব না, এগুলো তো কাম্য না। এবং এইটা ভোটের আগে সহিংসতাকে আবার বাড়াচ্ছে। একটা ইস্যুতে সহিংসতা বাড়ানোর একটা নতুন তালিকা এলো যে কিছু একটা ঘটবে, মানে এমন আমার আশঙ্কা, একদম আশঙ্কা, যে এইটা নিয়ে এমন একটা সহিংসতার পর্যায়ে যাবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তৃণমূল দল একটা যেটাকে আমরা বলি তৃণমূল দল শহীদ স্ট্যাটাস, অর্থাৎ তাকে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়ার দিকে যাবে, এবং শহীদ স্ট্যাটাস পেয়ে গিয়ে তৃণমূল দল তারা ভোটে আরো ভালো করবে, এই রকম একটা স্ট্র্যাটেজিও থাকতে পারে। কোনো তো দরকার নেই, দুটো বিরোধী দলনেতারও চিৎকার করার দরকার নেই যে 1.5 কোটি লোকের নাম বাদ যাবে না, কটা লোকের নাম বাদ যাবে। ওরা অন্যদিকে এরা আগে দেখুক ইলেকশন কমিশন কি করছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের এত বিচার ব্যবস্থা আছে, সব কিছুর প্রতি বিশ্বাস হারিয়ে আমি যদি প্রথমেই বলবার চেষ্টা করি না এটা আমরা করতে দেব না অথবা করতেই হবে, এটা একটা নির্দিষ্ট সময়ান্তরের প্রসেস, এবং এই প্রসেসটা হওয়া কাম্য বলে আমরা সবাই মনে করছি, বিশ্লেষক হিসেবে আমি মনে করছি। তার কারণ এত ডেড ভোটার ঢুকেছে, 6,000 ভোট ওই ইয়েতেই বাদ গেল, যেটা লাস্ট ভোট হলো, যেখানে ওই বাচ্চা মেয়েটি মারা গেল ওই মুর্শিদাবাদে, সেখানে হ্যাঁ কালীগঞ্জে 6,000 ভোটার বাদ গেছিল, ডেড ভোটার, ফলস ভোটার, তো একটা কেন্দ্রে এটা বাদ গেছে, আর সমস্ত কেন্দ্রে বাদ যাওয়ার ব্যাপার থাকতে পারে। এবার দ্বিতীয় যেটা ভয়টা কোথায়, যেটা নিয়ে তৃণমূল ভয়ের কথা বলছে, সেটা তো সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, কিন্তু একই সঙ্গে বলে দেওয়া আছে আধার কার্ডকে যোগ্য কিনা সেটা বিচার করবার, যথার্থ কিনা সেটা বিচার করবার দায় সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন হাতে দিয়েছে। যদি তারা দেখে যে আধার কার্ড যথার্থ নয়, তাহলে সেই আধার কার্ড তারা না নিতে পারে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে। আছে বিচার। এই বিএলও যারা একদম ডাইরেক্টলি এই কাজের সঙ্গে যুক্ত, তারা তো উভয় সংকটে পড়ে গেছে। তাদেরকে একদিকে ইনডাইরেক্টলি থ্রেট করা হচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশন বলে দিয়েছে পরিষ্কার ঠিকঠাক কাজ না করলেই শাস্তি। বিএলওদের পক্ষে খুব সংকট, কারণ বিএলওরা আফটার অল রাজ্য সরকারি কর্মী, সুতরাং তাদেরকে রাজ্য সরকারি কর্মচারী তখন রাজ্য সরকারের কথা মানতে হয়। ইলেকশন কমিশন তো রাস্তাঘাটে বা তার চাকরি ক্ষেত্রে প্রোটেকশন সবসময় দিতে পারবে না, এটা তো মানতেই হবে। কিন্তু এই উভয় সংকটটা তৈরি করা হবে কেন? এটা তো এর আগে হয়েছে, বাম জমানাতে কি এসআইআর হয়নি? 28 লক্ষ লোকের নাম বাদ গেছে, তারপরে তো সিপিএম জিতে এসছে। এরপরে এমন হতেই পারে তৃণমূল আরও
মানে আজ যে কটা সিট আছে 75টা বিজেপি পেয়েছে, তার থেকেও কমে বিজেপি পেয়ে গেল, এমনও হতে পারে। সুতরাং এটা কেন ধরে নিচ্ছে তৃণমূল যে এটা তাদেরকে সম্পূর্ণভাবে অর্গানাইজেশন শেষ করে দেওয়ার জন্য এই যে স্যারটা নিয়ে আসছে? অর্থাৎ এই একটা ভিতরের থেকে ভীতি এবং ভীতির থেকেই চিৎকার, আর সেই চিৎকার থেকে দু দলের একটা সহিংসতা, এইটা কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের আগে এটা মাত্রা নেবে, এবং সেটা যদি মাত্রা পায় তাহলে কিন্তু অনেক বাধা বিপত্তি আসতে পারে, অনেক বাধা বিপত্তি আসতে পারে করতে গিয়ে। হ্যাঁ, সেখানে শুধু বিএলওরা নয়, শুধু বিএলওরা নয়, আরো অনেক কিছু ঘটতে পারে। আমি সেই প্রেডিকশনের মধ্যে যাব না, কিন্তু সহিংসতা যদি শুরু হয়, শুধু বিএলওরাই যে তারা যে এই উভয় সংকটে থাকবে তা নয়, সাধারণ নাগরিক, ইলেকশন কমিশনের অফিস, সমস্ত কিছুই এই সহিংসতার আওতায় চলে আসে। আমরা চাইবো সেই জিনিস না, সেই জিনিস যেন এবং যেটা নর্মাল প্রোটোকল সেটাই যেন ফলো হয়, সেটাই আমরা চাইবো আমরা, মানে সেটাই ম্যান্ডেটটা একদম একদম। এবার আমরা একটু খুব ইন্টারেস্টিং একটা টপিকে আসি। দেখুন, একটা সময় শাসক দলের সব থেকে বড় ইউএসপি ছিল কিন্তু খয়রাতি আর অনুদান, মানে লক্ষ্মীর ভাণ্ডার আরও যা যা প্রকল্প আছে, যা যা রাজ্য সরকার দিয়েছে, এটা বড় ইউএসপি ছিল। এবং বিরোধী দল বিজেপির ছিল ধর্ম, হিন্দু হিন্দু ভাই ভাই, মনে থাকতে পারে আপনাদের। রবিদা, আজকের দিনে দাঁড়িয়ে থেকে উল্টে গেল। আজকে তৃণমূল কংগ্রেসের শাসক দলের সব থেকে বড় ইউএসপি হচ্ছে ধর্ম। মন্দির, ইতিমধ্যেই দীঘায় প্রচুর মানুষজন যাচ্ছেন, জগন্নাথ মন্দির আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রী দার্জিলিং সফর করেছিলেন রিসেন্টলি, সেখানেও তিনি মহাকাল মন্দির করে দেবেন বলেছেন, আরও অনেক কিছু বলেছেন ধর্ম ইস্যুতে। উল্টো দিকে পাশাপাশি দেখুন, বিজেপি কিন্তু দুম করে এখন বলছে, বিরোধী দলনেতা বলছেন 2,500 টাকা করে দেবো লক্ষ্মীর ভাণ্ডার, এবার 500 টাকায় গ্যাস। রবিদা, এই উল্টে গেল কি করে? ন্যারেটিভটা উল্টো কি? হ্যাঁ, প্রথম নম্বর হচ্ছে যে দিল্লিতে কিন্তু ফল পেয়েছে বিজেপি। বিভিন্ন প্রকল্প, সামাজিক কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প নেওয়ার, মানে তাতে টাকা বাড়িয়ে তাদের কিন্তু ফল পেয়েছে। এবং আমি প্রথমবার যখন এসেছিলাম তখনও আমি কিন্তু বলেছিলাম, যদি মুখ দিয়ে না আসতে পারে তাহলে তাদেরকে প্রকল্পের কথা ভাবতে হবে। বিজেপি সেই প্রকল্পের কথা ভাবছে, এটাতে ভাবাতে তাদের দোষের কিছু নেই। প্রত্যেকেই তার নিজের মতো করে গণতন্ত্রে তারা আসলে কি দেবে সে প্রতিশ্রুতি দেওয়ার অধিকার আছে, এবং তারা এখনও, মানে তারা সরকারে নেই, সুতরাং প্রতিশ্রুতি দিতেই পারে। সরকারে থাকাকালীন নির্বাচন ঘোষণার পরে আর কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না। সুতরাং এখন তো সবাই দিতে পারে, সরকারও দিতে পারে, আর ওরা তো বিরোধী দলে আছে, ওরা তো যে কোনো সময় দিতে পারে, কারণ ওদের হাতে দেওয়ার মতো এই মুহূর্তে কিছু নেই। সরকার ক্ষমতায় আসলে যে জিনিসটা আমরা বলবো, এটা ধর্মের এই যে পাল্টে গেল ন্যারেটিভটা, এটা একটা কম্পিটিটিভ কমিউনালিজম বা প্রতিযোগিতামূলক একটা সাম্প্রদায়িকতা শুরু হয়েছে। হিন্দু ভিত্তিক, মানে হিন্দু ডমিনেটেড যদি কনস্টিটিউয়েন্সি দেখেন, 70 থেকে 75টা আসন পশ্চিমবঙ্গে আছে যেখানে হিন্দুরা নির্ধারণ করে। অন্যদিকে 16টা জেলা আছে যেখানে 19টার মধ্যে যেখানে হিন্দুরা ডিটারমাইন করছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো অসম্ভব ভালো রাজনীতিবিদ, তিনি বুঝতে পেরেছেন হিন্দু কনসলিডেশন যদি একদিকে হয়ে যায় তাহলে কিন্তু সেটা তার দলের পক্ষে খুব ক্ষতিকর। সুতরাং তিনি যেটা করতে শুরু করেছেন সেটা আমরা দেখলাম যে দার্জিলিং, প্রথম আমি তারও আগে বলবো দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করলেন, দুর্গাঙ্গন তৈরি করছেন উনি, শুরু হয়ে গেছে কাজ কলকাতাতে এবং রাজারহাটে, নিউ টাউনে, এবং তারপরে মহাকাল মন্দির ডিক্লেয়ার করে ঘোষণা করলেন উনি শিলিগুড়িতে গিয়ে। আর মহাকাল কিন্তু শুধু হিন্দুদের দেবতা নয়, মহাকাল বুদ্ধদের দেবতা, বৌদ্ধদের দেবতা, ভুটিয়াদের দেবতা, গোর্খাদের দেবতা। সুতরাং এক ডিলে উনি সমস্ত কমিউনিটিকে এক করে মাল্টিটাস্কিং হয়ে গেল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অন্য দিকটাও ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন অভিযোগ করতাম আমরা যে উনি মুসলিম, মানে আমরা মানে বিজেপি করতো, আমি করিনি কখনো, কিন্তু বিজেপি করতো যে সাধারণভাবে উনি মুসলমানদের তোষণ করেন। এটা তো বারবার করে বিজেপি বলেছে মুসলমানদের তোষণ করেন। এখন যদি এই মন্দির বারবার করে স্থাপন উনি করতে শুরু করেন, অর্থাৎ আর একটা ধর্মের দিকে উনি হঠাৎ করে আগ্রহী হয়ে পড়েন, তাহলে 2.5 দশক ধরে তিনি যে ধর্মের মানুষদের এতদিন প্রোটেকশন বা লালন পালন করে এলেন, সেই 30% মুসলমানরা কিন্তু তাদের হাতে কিন্তু অপশন থেকে যাচ্ছে
কংগ্রেস অথবা সিপিএমের দিকে শিফট করা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু ভালো হবে না। এবং মুসলমানরা যে এটাকে ভালো চোখে দেখছে না, এটা যে কোনো আমি তো অনেক মানে সিনিয়র একজন অধ্যাপক, কিন্তু যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে এই ধরনের মন্দির, পূজা অনুদান এগুলো কি ভালো চোখে তারা দেখছে, তারা বলবে না তারা ভালো চোখে দেখছে না। সুতরাং সেদিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটু কষাস হওয়া দরকার। বেশ, এবার একটু দুর্গাপুরের কেসে আসি। দুর্গাপুরে কিন্তু আপনারা জানেন প্রত্যেকে, একটি এমবিবিএস ছাত্রী সেকেন্ড ইয়ারের, তার সাথে কি ঘটনা ঘটেছে এবং তার ধিক্কার জানাই আমরা, এই নিয়ে আমরা আগে অনুষ্ঠান করেছি। রবিদা, আমার কাছে আমার প্রশ্ন, বাংলায় কি পড়তে আসার আগে বিশেষ করে যারা কন্যা সন্তানের বাবা মা, যারা পেরেন্টস, তারা ভাববেন নিরাপত্তা একটা বড় ইস্যু? নিরাপত্তা তো বড় ইস্যু হয়েই গেল, বারবার করে এই ঘটনা ঘটছে। আরজি করে ঘটলো, কসবা ল কলেজে ঘটলো, দুর্গাপুরে ঘটলো, আরও একটা জায়গায় ঘটেছে। এরকম যদি ঘটতে থাকে তাহলে তো বাবা মায়েরা শঙ্কিত হবেনি, এটা খুব স্বাভাবিক। দেখুন, ওখানে কি ঘটেছে আমার জানার কথা নয়, কিন্তু মেয়েটি একটি অভিযোগ জানিয়েছে, মেয়েটির বাবা অভিযোগ জানিয়েছে। সুতরাং ওখানে যে ধর্ষণের কেস ঘটেছে, অর্থাৎ কোনো রকম সম্মতি ছাড়া তাকে যে জোরপূর্বক তার সঙ্গে যৌনাচরণ করা হয়েছে, এ নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং সাধারণ সিভিক সেন্স বলে যে যারা এই কাজ করেছে তাদেরকে নিশ্চিতভাবে বিএনএস অনুযায়ী তাকে শাস্তি দেওয়া দরকার। সুতরাং এইরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তো বাবা মা ভাববি, বাবা মা তো যাদের অল্প বয়সী মেয়ে আছে তারা সবাই ভাবছে যে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হচ্ছে, ক্রমশ খারাপ হচ্ছে। শুধু ছাত্রছাত্রী পাঠানোর ক্ষেত্রে নয়, এমনি বাড়ির বাইরে পাঠানোর ক্ষেত্রেও তাদের ভয় হচ্ছে। আর যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে মেয়েরা বাইরে বেরোবে কেন, রাত্রিবেলায় মেয়েরা বাইরে বেরোবে কেন, তো মুখ্যমন্ত্রী যদি বলেন রাত্রিবেলায় বাইরে বেরোবেন না, মেয়েদের পরামর্শ দেন, তাহলে কোন ভরসাতে সন্ধে 6টার পরে কোনো মেয়ে রাস্তায় বেরোবে? এটা একটু ভেবে দেখতে হবে। আমরা কিন্তু ভদ্র সভ্য একটা সমাজে বাস করছি, সেই সমাজের দায়িত্ব আমরা তুলে দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, যিনি বলছেন, প্রথম কথা তো ভুল তথ্য দিয়েছেন, 8:30টায় ঘটনাটা ঘটেছে, উনি বললেন 12:30। এত রাত্রে কেন মেয়েরা বাইরে যাবে, মেয়েরা রাত্রিবেলায় বাইরে কেন যাবে, এই রাত্রিবেলায় যদি বাইরে কেন যাবে এই প্রশ্ন তিনি তোলেন, তাহলে আমাদের ঘরের মেয়ে বোনেরা যাবে কোথায় বলুন তো? এইটা সবচেয়ে বড় সমস্যা, যে সমস্যাতে সাধারণ নাগরিক চিন্তিত, সন্ত্রস্ত, ভীত। সুতরাং আইন ঠিক না করে উনি বলছেন মেয়েগুলোকেই বাড়ির ভিতরে ঢুকিয়ে দিতে, এটা কি ঠিক কাজ হচ্ছে? এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? রবি, এখানে খুব টুইস্টেড একটা কোয়েশ্চেন করবো, দর্শকদেরও কিন্তু অনেকের এটা জানা দরকার, অন্যান্য পর্বে তারা আমাদের জিজ্ঞেস করেছেন এটা কমেন্ট বক্সে। রবিদা, আমি যেটা স্পেসিফিকভাবে আপনাকে জিজ্ঞেস করবো, এই যে এতগুলো মহিলাদেরকে নিয়ে ঘটনা ঘটছে, পার্ক স্ট্রিট, হাঁসখালি, কামদুনি, আরজি কর নিয়ে একদম তোলপাড় হয়েছে, তারপর দুর্গাপুর, একটা ন্যারেটিভ দিয়ে শুরু হয়, তারপর সেটা বদলে যায়। আমি একদম কারেন্ট বলি, প্রথমে গণধর্ষণের অভিযোগ উঠল, এবং কসবা ল কলেজ নিয়ে তো চারিদিকে প্রত্যেকে আপনারা জানেন। কিন্তু আমার প্রশ্ন, এই ন্যারেটিভটা কিছুদিনের পর ঘুরে যায় কিভাবে? এটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, নাকি মানে বাই ডিফল্ট একটা ন্যারেটিভটা ঘুরে গেল? না, এটা আসলে একটা ঘটনাটাকে লঘু করবার প্রচেষ্টা থেকে, যেমন ধরুন সাজানো ঘটনা পার্ক স্ট্রিটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন, হাঁসখালির ক্ষেত্রে একটা প্রেমের সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, এরকম ঘটনা জাতীয় মন্তব্য করেছিলেন। তাহলে এই জাতীয় মন্তব্য যদি গুরুত্বপূর্ণ একজন আমাদের অভিভাবিকা, রাজ্যের অভিভাবিকার কাছ থেকে আসে, তাহলে তো গোটা বিষয়টাই লঘু হয়ে যায়। তখন যারা তদন্ত করছেন তারা ভাববেন কিভাবে ওটাকে প্রেমের ঘটনায় রূপান্তরিত করব, তারা ভাববেন কি করে এটা সাজানো ঘটনায় রূপান্তরিত করব। সুতরাং বস্তুতপক্ষে কসবা ল কলেজের ক্ষেত্রে মেয়েটির এতখানি সাহস ছিল, সে থানায় গেছিল, তাই নাহলে তো তাকে মেরে দিত। ওই ন্যারেটিভটা চেঞ্জ করা যায়নি, কারণ ওই ন্যারেটিভটা চেঞ্জ করতে পারে। কিন্তু আর সব জায়গায় যখনই মুখ্যমন্ত্রী বা উপরতলার যারা নেতা নেত্রী তারা হস্তক্ষেপ করতে শুরু করেছেন, তখনই ন্যারেটিভটা বদলে গেছে এবং তদন্ত সেই মুখে ছুটছে। এখন যদি মুখ্যমন্ত্রী গিয়ে যদি কোনো জায়গায় ধরুন, যেমন অনুব্রত সময় কোন ওই যেখানে বহুজনকে পুড়ে মারা গেল, সেখানে অনুব্রত মণ্ডল পাশে দাঁড়িয়ে বলছেন সুচপুরের মতো করে ঘটনা সাজাতে হবে। অত বড় বড় পুলিশ প্রশাসক তার সামনে মুখ্যমন্ত্রীকে বলছেন সুচপুরের মতো করে ঘটনাটাকে সাজাতে হবে। তো এই যদি
এবং মুখ্যমন্ত্রী তাদেরকে বলছেন, শুনলেন তো, এই যদি ঘটনা ঘটে তাহলে পুলিশ প্রশাসন, এত বড় বড় তদন্তকারী আধিকারিক, তাদের দরকার কি? এত সিআইডি, স্পেশাল ফোর্স, যেখানে এই অনুব্রত মণ্ডলের মতো লোকেরা তারা ডিটারমাইন করে কিভাবে ঘটনা সাজাতে হবে, সেখানে তদন্তের কোনো প্রয়োজন আছে? ন্যারেটিভ, সেই তদন্ত ন্যারেটিভ ধরে তদন্ত যাবে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুশকিল। পশ্চিমবঙ্গে একটা করে নেতা বা নেত্রী, তারা কিছু একটা গুরুত্বপূর্ণ নেতা বা নেত্রী, তারা কিছু একটা কথা বলে দেন এবং সেইটা ধরে তদন্তটা শুরু হয়, ন্যারেটিভটা আবার বদলে যায়। বেশ, রবিদা, এবার একটু আসি নির্বাচনে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, প্রচুর অভিজ্ঞতা আপনার, আপনি অধ্যাপনা করেন, প্রচুর মানুষের সঙ্গে আপনি কথা বলেন, আপনার ছাত্রছাত্রীদের সঙ্গে আপনার যোগাযোগ। ভবানীপুর নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের, অর্থাৎ সাধারণ মানুষদের কিন্তু নজর। ভবানীপুরেই বিরোধী দলনেতা বলছেন, যেই দাঁড়াক সেখানে মুখ্যমন্ত্রীকে আমরা হারাবো। এই কনফিডেন্স কি করে? এবং তার পাশাপাশি দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন যে ভবানীপুরে যে কটা ওয়ার্ড আছে তার মধ্যে ম্যাক্সিমাম ওয়ার্ডে কিন্তু বিজেপির লিড আছে। 2024 সালের ডেটা যা আছে, রেজাল্ট আছে। আমার স্পেসিফিক প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলছেন বাইরের লোক ওখানে ঢোকানো হচ্ছে, তারপরেই তিনি বলছেন আমি বাইরের লোক বলতে মিন করেছি একটি বাইরের পলিটিক্যাল পার্টি। আপনার বিশ্লেষণ। দেখুন, এটা মুখ্যমন্ত্রীকে এইরকমভাবে ডিফেন্সিভ ভবানীপুর নিয়ে কিন্তু এই প্রথম দেখলাম। ডিফেন্সিভ হয়ে গেছেন। কারণ উনি যখন বলছেন ভবানীপুরে বাইরে লোক ঢুকছেন, তখন একটা শঙ্কা তার মধ্যে যে খেলছে, এটা বোঝা যায়। এটার একটা কারণ, গোটা আরবান যে ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু রুরাল ওয়েস্ট বেঙ্গলে কতখানি প্রভাব বিজেপি রাখতে পেরেছে সেটা নিয়ে খতিয়ে দেখা দরকার। কিন্তু আরবান যে এলাকা, সেখানে যে মানে প্রায় 70-72টা সিটে কলকাতা কর্পোরেশনে তারা এগিয়ে আছে, এবং ভবানীপুরের অনেকগুলো ওয়ার্ডে যে তারা এগিয়ে আছে, সেগুলো সবাই বুঝতে পারছে। 5টা বিজেপি, 6টা বোধহয়, 6টা বিজেপি, 6টাতে বিজেপি বোধহয় এগিয়ে আছে। তো যদি এই রকম যদি অবস্থা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা শঙ্কা থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং তারই প্রাসঙ্গিকতা আবার ইলেকশন কমিশন একটা প্রোঅ্যাক্টিভ রোল নিচ্ছে, যে প্রোঅ্যাক্টিভ রোল আগের বার পর্যন্ত হয়নি। তাহলে খুব স্বাভাবিকভাবে উনি একটু ভীত বোধ করছেন বলেই আমার মনে হচ্ছে। এবং পরবর্তীকালে ব্যাখ্যা দিলেন যে উনি ডিফেন্সিভ নন, সেটা বোঝানোর জন্য। কিন্তু প্রথমে কিন্তু বলেছেন যে বাইরের লোক ঢোকানো হচ্ছে। তো বাইরের লোক ঢুকছে কোথায়? বাইরের লোক মানে কি? ওখানে কি বাইরের লোক বলতে কাকে বোঝানো হচ্ছে? ইন্ডিয়ার বাইরের লোক হলে নিশ্চয়ই বাইরের লোক, কিন্তু ইন্ডিয়ার যে কোনো মানুষ তো এখানে আসতে পারে, যদি তার ভোটার কার্ড ট্রান্সফার করে নেবে, তাতে অসুবিধার কি আছে? তাহলে কাদেরকে উনি বাইরের লোক বলছেন? আমার কাছে কিন্তু বিষয়টা উনি বলেছিলেন এটা পলিটিক্যাল পার্টিকে মিন করেছে। পার্টিকে, সে বিজেপির লোকই বা বাতিল হবে কেন? এটা ভাবুন, বিজেপির লোক যদি মহারাষ্ট্র থেকে বিজেপির লোক আসে, যদি উত্তরপ্রদেশ থেকে বিজেপির লোক আসে, তারা যদি মজুরি পেতে, সে তো খুবই ভালো। মুখ্যমন্ত্রীর জমানাতে বাইরের লোকেরা এখানে কাজ পেতে চলে আসছে, ভবানীপুরে তারা থাকছে, যদি সেখানে যদি তারা কাজ পেতে চলে আসে, তাহলে তো অসুবিধার কিছু নেই। মানে আইনগতভাবে তাদের তো আমরা বলতে পারি না বাইরের লোক। তাহলে কাদের উনি, এইটা কিন্তু আমার কাছে পরিষ্কার। বিজেপির লোক কি বাইরের লোক? বিজেপি তো দেশেরই একটা পার্টি, একটা দেশের পার্টি, বিভিন্ন রাজ্যে আছে। সেখানে বিভিন্ন রাজ্যের লোক যদি, সমর্থক যদি তারা এখানে আসে এবং এসে যদি তারা ঘর বাঁধে, তাতে তো ক্ষতিও। এতদিন তো উনি সেটা বলতেন যে আমার রাজ্যে আমরা সবাইকে করি, আহ্বান জানাই, সাদর অভ্যর্থনা জানাই। তো তাহলে অসুবিধা কি হচ্ছে? বেশ, রবিদা, আমাদের সময় প্রায় শেষ। দুটো জিনিস আপনাকে এবার জিজ্ঞেস করি আমি। ওভারঅল আপনার অবজারভেশন কি হতে যাচ্ছে? মানে মানুষ কোন ন্যারেটিভে বিশ্বাস করবে? এবং 2026-এ কয়েকটা মাস পরে কিন্তু ভোট, কি হতে যাচ্ছে? এবং বিহারের ভোট সামনে, নভেম্বরেই ভোট, কয়েকদিন পরেই ভোট। সেখানে যা রাজনৈতিক কেমিস্ট্রি কিংবা রাজনৈতিক যা চিত্র, তার প্রভাব বাংলায় কি পড়বে এসআইআর এর পর? বিহারে কিন্তু এসআইআর এর পর ভোট হচ্ছে। হ্যাঁ, এসআইআর পর ভোট হচ্ছে। ওখানে একটা মহাগঠবন্ধন হয়েছে। হ্যাঁ, সেখানে কি ধরনের, মানে কংগ্রেস যদি যতক্ষণ লিনিয়েন্সি না দেখাবে, অর্থাৎ মহাগঠবন্ধনের স্বার্থে যতক্ষণ না দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত হবে না। শুনছি কংগ্রেস অনেক লিবারেলি গোটা বিষয়টাকে দেখছে। বিহারের ভোট যে এখানকার উপর প্রভাব ফেলবে তা আমি মনে করছি না। এনডিএ কি অ্যাডভান্টেজ বিহারে? এনডিএ কিছুটা অ্যাডভান্টেজে আছে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। এনডিএ অ্যাডভান্টেজে আছে, কারণ যে ধরনের মানে
তথ্য আমি পেয়েছি তাতে আমার মনে হয়েছে এনডিএ অনেক বেশি অ্যাডভান্টেজে আছে, কারণ এদের মধ্যে এখনো মহাগঠবন্ধনের যে খেই সেটাই এখনো কমেনি, এদের মধ্যে সেটা অনেক বেশি স্থিতদি হয়ে গেছে। হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গে সেটা প্রভাব ফেলবে না, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তাদের অন্তর্দলীয় যে কোঁদল সেটা কতখানি সামলাতে পারবে, কারণ বাজারে যে সিপিএম কংগ্রেস বিশেষ নেই সেটা তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূল রয়েছে, বিজেপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব কোঁদল যেটাকে আমরা বলি, সেইটা কতখানি বিজেপিকে রোধ করবে এবং বিজেপি আদৌ আলটিমেটলি জেতার জন্য লাফিয়ে পড়বে কিনা, ঝাঁপিয়ে পড়বে কিনা। সেন্ট্রাল লিডার দিয়ে তো জেতানো যাবে না, জিততে হবে গ্রাউন্ড লিডারে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বেশ বেশ বড় কথা বলেন। একদম শেষ প্রশ্ন করব, আমরা চাই শান্তি বজায় থাকুক, রাজ্যবাসী, আমি, আপনি, আমরা প্রত্যেকে যেন শান্তিতে থাকি। কেন বললাম এই প্রশ্নটা করছি, প্রশ্ন করার পর বুঝবেন। রবিদা, তুই তকারই রাজনীতি হচ্ছে এবং সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেটমেন্ট, নাই আমি দেখে নেবো, তুই আমার জায়গায় আয়, এবং পরের দিনই সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেই জায়গায় চলে যাচ্ছে। দুজন কেন্দ্রীয় এমপি, দুজনই। এটাতে বিজেপি এবং তৃণমূল উভয়ের সমান দোষ। দুজনই দুজনকে বলে, যেভাবে মানে তৃণমূল দলের নেতা নেত্রীরা বলছেন, ঠিক একইভাবে বিজেপি দলের নেতা নেত্রীরা বলছেন। এখানে আমি এই ভাষা সন্ত্রাসের ক্ষেত্রে আলাদাভাবে কারোর দায়ী করতে পারবো না, কিন্তু নিচু স্তরের এই ভাষা সন্ত্রাস এটা কিন্তু খুব বাজেভাবে, মানে পশ্চিমবঙ্গে বর্তমান এই ভাষা সন্ত্রাসের কালচার বহুদিন ধরে চলছে। আসলে মানুষও কিন্তু এটার জন্য যে শুধু নেতা নেত্রীরা বলবো না, নেতা নেত্রীরা যদি ডেভেলপমেন্টের তথ্য দিয়ে কোনো মিছিল করেন বা মিটিং করেন, তাহলে সেখানে লোক হয় না। লোক হয় যখন বোমা মারবো, মাথায় বোমা মেরে দেবো, এইসব যখন বলে তখন লোকে চটপট করে হাততালি দেয়। সুতরাং মানুষের যে সংস্কৃতি সেটাও কিন্তু খুব নিম্নস্তরের হয়ে গেছে, যে নিম্নস্তরের সংস্কৃতির ভিত্তিতে এই বড় বড় নেতারা এই ধরনের কথাগুলো বলবার সাহস পাচ্ছেন বা বলছেন। বেশ, এবার যেটার জন্য মানুষ হয়তো সারাক্ষণ অপেক্ষা করে থাকেন, আমরা সব পর্বই যে কজন মানুষজন, প্রচুর মানুষজন অনুষ্ঠান দেখেন রবিদা আমাদের সোশ্যাল মিডিয়া টেলিভিশনের পর, কি মনে হচ্ছে রবিদা, যদি 294টার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে দান খয়রাতি প্রকল্প, অন্যদিকে ধর্ম, এর সাথে দুর্নীতি অভিযোগ এবং যা যা ঘটনা এই মুহূর্তে চলছে, একদম কি বলবো, আক্রমণ প্রতি আক্রমণ, একটা ফুটবল ম্যাচের সঙ্গে যদি আমরা তুলনা করি, কি মনে হচ্ছে রবিদা? এসআইআর কিন্তু একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হবে ভোটের ক্ষেত্রে। এটা যে ডেড ভোট, ফলস ভোট, লেফট ভোট, এগুলো বাতিল করার ক্ষেত্রে একটা বিরাট ঘটনা ঘটবে। আর এরা যদি ঠিক মতো প্রকল্প, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের বিকল্প নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলেছি। কিন্তু প্রকল্প মানুষকে কিন্তু অ্যালিওর করতে পারে, প্রলুব্ধ করতে পারে, সেটাও মাথায় রাখবেন। শুভেন্দুবাবু কতখানি সেই প্রলোভন দিতে পারছেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আপনারা জানলেন, আপনারা দেখলেন যে আমরা আজকে যে সমস্ত পয়েন্ট রাখলাম খুব গুরুত্বপূর্ণ। এসআইআর হয়েই বঙ্গে ভোট হলে কী চিত্র হতে পারে, আর এটাও ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কিন্তু এখনো পর্যন্ত নেই, যেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক পরিষ্কার করে দিলেন আমাদের আজকের পর্বে। শেষ কথা আপনারা বলবেন, মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক কেটিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।